এখানে বিশাল ভোগের আয়োজন। 21টা হাঁড়িতে খিচুড়ি চেপেছে এবং ভোগ রান্না হচ্ছে 21 জন মিলে। আসুন দেখে নিই আমাদের এই পঞ্চবটী মেলা। আপনারাও আসবেন এবং আমি পথ নির্দেশ বলে দেবো। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেল রূপ প্যাশনে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে, কারণ জীবন বড্ড ছোট। আর এই ছোট্ট জীবনে সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে পড়াই ভালো। চারিপাশে এখন শীতের আমেজ, আর এই শীতকালে শহরের অনেক মেলায় তো গেছেন। চলুন আজ আপনাদের এমন এক গ্রামীণ মেলায় নিয়ে যাব, যেখানে মাত্র একবেলা সপরিবারে এসে কাটিয়ে যেতে পারেন এবং নিয়ে যেতে পারেন অনন্য কিছু অভিজ্ঞতা। মন্দিরে দেবীর অপূর্ব মূর্তি দর্শন করুন, মেলায় ইচ্ছে মতো জিনিস কিনুন, ভোগ প্রসাদ গ্রহণ করুন, আর বাড়ি ফেরার পথে অবশ্যই নিয়ে যান জগৎ বিখ্যাত মনোহরা। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন, আমি জনাইয়ের বিখ্যাত কল্পতরু উৎসবের কথা বলছি। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে বর্ধমান কড লোকাল ধরে জনাই রোড স্টেশনে নামুন। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ জনাই পঞ্চবটিতে চলে আসুন। অটো টোটো আপনি পেয়ে যাবেন। বাসে করে আসতে গেলে আপনাকে ডানকুনি হয়ে চণ্ডীতলায় নামতে হবে। চণ্ডীতলা থেকে অটো টোটো বা ট্রেকারে চলে আসুন জনাই পঞ্চবটি তলা, মাত্র মিনিট 15 পথ। একইভাবে প্রাইভেট কারে আসলে ডানকুনি বা কালীপুর হয়ে চণ্ডীতলা থেকে সোজা জনাই পঞ্চবটি যোগমায়া আশ্রমে চলে আসুন। বন্ধুরা, এবার জনাই কল্পতরু উৎসব সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাই। মনে রাখবেন, প্রতি বছর 30শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত এই কল্পতরু মেলা বসে, কিন্তু কল্পতরু উৎসব মূলত পালিত হয় প্রথম 3 দিন। এই 3 দিন ধরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নানান পবিত্র এবং পুণ্য ক্রিয়াকর্মাদি অনুষ্ঠিত হয়ে থাকে, যেমন পূজাপাঠ, হোম যজ্ঞ, গ্রন্থপাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, হাসপাতালে রোগীদের ফলমূল বিতরণ এবং 1 জানুয়ারি হাজার হাজার নরনারায়ণ সেবায় খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। যদি 1 জানুয়ারি চলে আসেন তাহলে মন্দিরের পাশের বিশাল প্রাঙ্গণে ভোগ রান্না করার দৃশ্যটি অবশ্যই দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত এক একটি উনুনে একজন করে মহিলা অবিরাম নিরলসভাবে ভোগ রান্না করে চলেছে। আমি গুনেছিলাম মোট 21টি উনুনে রান্না হচ্ছিল। বন্ধুরা, চলুন আপনাদের মেলাটা একটু ঘুরে দেখাই। তখন রেলপথ বসেনি, জনাই রোড স্টেশনেরও কোনো অস্তিত্ব ছিল না। মন্দিরের পিছনে এখন যাকে আমরা খাল বলি, তা কয়েকশো বছর আগে সরস্বতী নদী রূপে পরিচিত ছিল। সেই নদীতে ছিল ভরা জল, তার বিশাল স্রোত। সেই নদীতে জাহাজ চলত, পালতোলা নৌকাও হাওয়ার টানে এক শহর থেকে আরেক শহর, গ্রাম থেকে গ্রামে চলে যেত। ময়ূরপঙ্খীতে এই নদীপথে চাঁদ সওদাগরও এসেছিলেন। তখন এই স্থান ছিল জনমানব শূন্য, চারিদিক ঘন জঙ্গলে ভরা। বহু দূর গ্রামে কেউ মারা গেলে এখানে দাহ করতে আসতেন মানুষ। কাঠ জোগাড় না করতে পারলে প্রিয়জনকে নদীর চরে পুঁতে দিয়ে চলে যেতেন। সেই শ্মশান যাত্রীরাই একদিন বিশ্রামের জন্য ছোট্ট চালাঘর তৈরি করলেন। একদিন কয়েকজন মিলে একটি কালী মূর্তিও প্রতিষ্ঠা করলেন। সেই কালীদেবী শ্মশান কালী রূপে পূজিতা হতে লাগলেন। সময় নিজের নিয়মে চলতে থাকে, বদলে যেতে থাকে জনপদ এবং প্রকৃতি। একদিন একদল শ্মশান যাত্রী লক্ষ্য করলেন, দেবীর চালাঘরের পাশে যে নিম গাছটি আছে তার ডাল থেকে ফোঁটা ফোঁটা গাছের কষ পড়ছে। সেই সাদা কষকে মানুষ নিম গাছের দুধ বলে ডাকতে লাগলেন এবং সেই নিমের দুধ
রুগীকে খাওয়ালে সেই রুগী সুস্থ হয়ে উঠতে লাগলেন। ক্ষতস্থানে লাগালে সেই স্থান নিরাময় হয়ে উঠতে লাগলো। এই অলৌকিক আশ্চর্য ঘটনা ক্রমশ গ্রাম থেকে গ্রাম ছাড়িয়ে বহু দূরে ছড়িয়ে পড়তে লাগলো। একদিন তারাপীঠেও পৌঁছে গেল সেই অলৌকিক নিম গাছের কথা। তারাপীঠের কয়েকজন সন্ন্যাসী এবং তান্ত্রিক স্বচক্ষে দেখতে চাইলেন সেই নিম গাছ এবং শ্মশানকালীকে। একদিন সেই সুদূর তারাপীঠ থেকে সেই সন্ন্যাসী এবং তান্ত্রিকের দল চলে আসেন জঙ্গলের ভিতর জনমানব শূন্য এই শ্মশানভূমিতে। ওনারা এসেই এই স্থানের অলৌকিকতার উপস্থিতি অনুধাবন করতে পারেন। পুরানো মা কালীর পরিবর্তে নতুন মা তারার মূর্তি প্রতিষ্ঠা করেন তারা। মায়ের জন্য মাটির কুঁড়েঘর তৈরি করে দেন। বেশ কয়েকদিন এই স্থানে থেকে ওনারা সাধনা করেন, পূজা হোম যজ্ঞ করেন। শেষে একদিন ওনারা চলে যান তারাপীঠে, কিন্তু যাবার আগে মানুষকে সাবধান করে যান যে এই নিম গাছকে যেন কোনো মানুষ স্পর্শ না করেন। যদি কোনো মানুষ এই নিম গাছকে স্পর্শ করেন তবে সেই মুহূর্ত থেকে তার অলৌকিক শক্তি হারিয়ে যাবে। হায়রে মানুষ, নিষিদ্ধের প্রতি তার আকর্ষণ বেশি। যে নিম গাছ হাজার হাজার মানুষের উপকার করে চলছিল বিনা স্বার্থে, একদিন একজন মানুষ সেই নিম গাছকে ছুঁয়ে ফেললেন। সেই মুহূর্ত থেকে বন্ধ হলো গাছ থেকে দুধ পড়া। সেই দিন থেকে এই স্থান তার মাহাত্ম্য হারালো। আর 5টা মন্দিরের মতোই এই মন্দির আজ জনগণের কাছে মা তারার মন্দির রূপে পরিচিত। কালে কালে মন্দির এবং তার মায়ের মূর্তির পরিবর্তন হয়েছে। আজ থেকে প্রায় 50-60 বছর আগে এক অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিক তার সমস্ত বিষয় সম্পত্তি নিকটাত্মীয়দের দান করে চলে আসেন এই মন্দিরের মা তারার পদতলে। আজ সবার কাছে তিনি লক্ষণ বাবা রূপে পরিচিত। এই দীর্ঘ বছরে তিনি জীবনের সব পেনশন এই মন্দির এবং এলাকার উন্নয়নের স্বার্থে দান করে চলেছেন। মন্দিরের পিছনে ছোট্ট একটি ঘরে আজও তিনি সাধনা করেন। বন্ধুরা, এই হলো জনাইয়ের বিখ্যাত পঞ্চবর্তী যোগমায়া মন্দির। বন্ধুরা, এটি হলো সেই নিম গাছ যে গাছ থেকে সুদূর অতীতকালে সাদা কষ পড়ত, যা দুধ হিসেবে পরিচিত ছিল। তাহলে বন্ধুরা, এবার বিদায়। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, ফেরার সময় জনায়ের মনোহরা কিনে নিয়ে যেতে ভুলবেন না যেন। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল চণ্ডীচরণ ঘোষ মহাশয়ের সাথে। উনি আমাকে জনায়ের কল্পতরু উৎসব সম্পর্কে এবং এই মন্দির সম্পর্কে অনেক তথ্য প্রদান করলেন। চাল চাল হিসেব নেই মানে বস্তাকে বস্তা ফেলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চটটা পাতা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালটাই করতে তার উপরে একটা চট পাতা, ওইটা বস্তাকে বস্তা ঢালে, তুলে ওই ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আসছি, আবার দেখা হবে। আপনার নামটা বললেন না? আমার নাম রূপম।